আচ্ছা, আপনারা পিঙ্গালি ভেঙ্কাইয়াকে চেনেন? নামটা প্রথমবার শুনলেন বুঝি? আচ্ছা, তাহলে একটা ক্লু দিই। এই পিঙ্গালি ভেঙ্কাইয়া নামক মানুষটা এমন কিছু একটা ডিজাইন করে গেছেন যে আমাদের প্রত্যেক ভারতবাসীর কাছে অত্যন্ত শ্রদ্ধার এবং গর্বের। পাশাপাশি বিদেশের মাটিতেও ভারতবর্ষের পরিচয় বহন করে এটা। এখনো ধরতে পারছেন না? আচ্ছা, তাহলে বলেই দিচ্ছি। কথা বলছি ভারতবর্ষের জাতীয় পতাকা নিয়ে। আর শ্রী পিঙ্গালি ভেঙ্কাইয়া হলেন ভারতবর্ষের জাতীয় পতাকার রূপকার। কিন্তু আজ হঠাৎ জাতীয় পতাকা নিয়ে কেন কথা বলছি? আজ তো স্বাধীনতা দিবস নয় বা প্রজাতন্ত্র দিবসও নয়। এই উত্তরটা একটু বাদে দিচ্ছি। নমস্কার, আমি সুজয় নীল, আর আপনারা আমাকে দেখছেন যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায় আরও একটা ব্র্যান্ড নিউ এপিসোডে। আমাদের গত সপ্তাহের রথযাত্রা স্পেশাল এপিসোডটাকে আপনারা এতটা ভালোবেসেছেন যে আমরা রীতিমতো আবেগাপ্লুত। এত ভালোবাসা পেলে দায়িত্বটাও বাড়ে বই কি। তাই আজকের এপিসোডে আমরা এমন কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো যার সঙ্গে জড়িয়ে আছে আমাদের ভারতবর্ষের অনেক গর্বের ইতিহাস। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। মাত্র 19 বছর বয়সে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে নাম লেখান পিঙ্গালি ভেঙ্কাইয়া। সেনাবাহিনীতে থাকাকালীন যতবারই তাকে ব্রিটিশদের জাতীয় পতাকা ইউনিয়ন জ্যাকের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য স্যালিউট করতে হতো, ততবারই বুকের ভিতরটা মুচড়ে উঠত পিঙ্গালি ভেঙ্কাইয়ার। তার বারবার মনে হতো ভারতবর্ষের একটা আলাদা জাতীয় পতাকা থাকা ভীষণ প্রয়োজন। এই পিঙ্গালি ভেঙ্কাইয়াকে দ্বিতীয় বুয়ার যুদ্ধের সময় পাঠানো হয় সাউথ আফ্রিকায়। সেখানে গিয়ে ভেঙ্কাইয়ার সঙ্গে দেখা হয় মহাত্মা গান্ধীর, আর সেই সাক্ষাৎই বদলে দেয় ভেঙ্কাইয়ার জীবন। দেশে ফেরার পর তিনি কখনো রেলওয়ে গার্ড, কখনো আবার প্লেগ ইন্সপেক্টরের চাকরি করেন এবং তারপর নিজের পলিটিক্যাল ইকোনমিতে উচ্চশিক্ষা সম্পন্ন করে লেকচারারের চাকরি নেন। এদিকে 1906 সালের 7ই অগস্ট প্রথমবার ভারতবর্ষের আনঅফিসিয়াল জাতীয় পতাকা উত্তোলন করা হয় কলকাতার পার্সি বাগান অঞ্চলে। যদিও সেই পতাকার রং ছিল লাল, হলুদ আর সবুজ। এরপর 1907 সালে ম্যাডাম ভিকাজি কামার হাত ধরে প্রকাশ্যে আসে আর একটা জাতীয় পতাকা, যাতে ছিল গেরুয়া, সবুজ আর লাল রঙের স্ট্রাইপ। এরপর আসল ব্রেক থ্রু আসে 1921 সালের অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির বিজয়ওয়াড়ার বৈঠকে। ততদিনে পিঙ্গালি ভেঙ্কাইয়া 30টা দেশের জাতীয় পতাকা নিয়ে পড়াশুনো করে একটা বইও প্রকাশ করে ফেলেছেন। আর সেই বইয়ে 30টা আলাদা আলাদা ডিজাইনের ভারতীয় জাতীয় পতাকার প্রস্তাবও দিয়ে ফেলেছেন। কিন্তু 1921 সালে ওই বৈঠকে গান্ধীজি পিঙ্গালি ভেঙ্কাইয়াকে আর একটা নতুন ডিজাইনের জাতীয় পতাকা তৈরি করার অনুরোধ করলেন। মাত্র 3 ঘন্টার মধ্যে একটা ডিজাইন তৈরি করে ফেললেন ভেঙ্কাইয়া। ওই পতাকায় লাল এবং সবুজ স্ট্রাইপ, যা কিনা দেশের হিন্দু ও মুসলমান সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করে, এবং তাতে একটা খাদির চরকাও ছিল। গান্ধীজি সেই পতাকাটি দেখে তাতে একটা সাদা স্ট্রাইপ সংযুক্ত করার প্রস্তাব দেন, যা দেশের অন্যান্য ধর্মের মানুষকে রিপ্রেজেন্ট করবে। এরপর 1931 সালে লাল রং সরে গিয়ে সেই পতাকায় যুক্ত হয় গেরুয়া রং, যা ত্যাগের প্রতীক হিসেবে স্বীকৃতি পায়। এরপর আসে সেই বিখ্যাত দিন 1947 সালের 22শে জুলাই। ভারতীয় গণপরিষদ এই 22শে জুলাই তারিখেই ভারতবর্ষের জাতীয় পতাকা চূড়ান্ত নকশার অনুমোদন করে। পিঙ্গালি ভেঙ্কাইয়ার ডিজাইনে তৈরি আগের জাতীয় পতাকারই সামান্য আপগ্রেডেশন হয় এই পতাকায়। চরকার পরিবর্তে আসে নীল রঙের অশোক চক্র, যা আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা, প্রগতি, গতিশীলতা এবং ন্যায়ের প্রতীক বলে গণ্য হয়। পতাকার রং একই থাকে, তবে তার সঙ্গে কোনো ধর্মের সংযোগ না রেখে অন্যান্য বৈশিষ্ট্যের মান্যতা দেওয়া হয়। যেমন গেরুয়া রং হয়ে ওঠে ত্যাগ, সাহস, শৌর্য এবং আত্মত্যাগের প্রতীক। সাদা হয়ে ওঠে শান্তি, সত্য, পবিত্রতা এবং সততার প্রতীক। আর সবুজ হয়ে ওঠে সমৃদ্ধি, উর্বরতা, বিশ্বাস এবং জীবনের প্রতীক। এরপর 1947 সালের 15ই অগস্ট এই জাতীয় পতাকা উত্তোলন করেই ভারতবর্ষকে স্বাধীন ঘোষণা করেন জওহরলাল নেহেরু। আর এভাবেই পিঙ্গালি ভেঙ্কাইয়ার ডিজাইন করা জাতীয় পতাকা সারা পৃথিবীর কাছে ভারতবর্ষের প্রতীক হয়ে ওঠে। তাহলে বুঝতে পারলেন তো কেন এই জুলাই মাসে হঠাৎ জাতীয় পতাকা আর পিঙ্গালি ভেঙ্কাইয়াকে নিয়ে অনুষ্ঠান শুরু করেছিলাম। এইবার একটু অন্য বিষয় নিয়ে কথা বলবো। এখন আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিন্তু দেশের সরকার যদি এআই হয়, তাহলে সেই দেশ কিভাবে চলবে? আমাদের বলবে কন্টেন্ট ক্রিয়েটর সাগর পাল। এআই সরকার হলে কি হবে? এই প্রশ্নটা শুনলেই আমাদের মাথায় আসে কোনো মুভির দৃশ্য, তাই তো? কিন্তু সত্যিটা তার থেকে অনেক বেশি অবাক করা। কল্পনা করো আজ থেকে 5-10 বছর পরের কথা। তুমি সকালে ঘুম থেকে উঠলে, ফোনে অ্যালার্ম একদম ঠিক সময় বাজলো, কারণ এআই জানে আজ ট্রাফিক একটু বেশিই আছে। এবার রাস্তায় বেরিয়ে দেখলে ট্রাফিক বেশি হলেও কোথাও জ্যাম নেই। কিন্তু তুমি ভাবছো আজ কপাল ভালো, কিন্তু এটা কোনো কপালের সিন নয়, এটা পুরো এআই এর ক্যালকুলেশন। অফিসে পৌঁছানোর আগে তোমার ফোনে নোটিফিকেশন আসে,
আজ ওভারটাইম দরকার নেই, প্রোডাক্টিভিটি অলরেডি অ্যাচিভড। তুমি সারপ্রাইজ হও কিন্তু কোনো প্রশ্ন করো না, কারণ সিস্টেম রেয়ারলি ভুল করে। এরপর দুপুরে হঠাৎ একবার কারেন্ট চলে যায়, পাওয়ার কাট, কিন্তু কমপ্লেন করার আগেই পাওয়ার ব্যাক, কারণ এআই বুঝেই গেছিল আগে থেকেই যে লোড কোথায় বাড়ছে, সেই অনুযায়ী সবকিছুই ঠিক করে রেখেছিল। এখন সন্ধেবেলা, ধরো তোমার বাচ্চার কথা, তার হোমওয়ার্ক এখন তার বন্ধুদের থেকে পুরোই আলাদা, কারণ এআই তার লার্নিং প্যাটার্ন দেখে ঠিক করে দিয়েছে যে সে ম্যাথে ফার্স্ট, কিন্তু অ্যাটেনশন একটু কম, তাই সেই অনুযায়ী তার এডুকেশন সেফ হচ্ছে। এখন আর সবাইকে একই সাবজেক্ট একই গুরুত্ব দিয়ে কিন্তু পড়তে হয় না, কার কোথায় ট্যালেন্ট বেশি সেটা আগেই এআই বুঝে নিয়ে সেই অনুযায়ী তাকে সিলেবাস দিচ্ছে। সবকিছু লাইফে পুরো স্মুথ চলছে, কিন্তু একটা জিনিস তুমি খেয়াল করলে, আজকের এই পুরো দিনটাতে তুমি একটাও ডিসিশন নাওনি, কিন্তু একটাও ডিসিশন না, কোথায় যাবে, কখন কাজ শেষ হবে, কি শিখবে, সবকিছু আগে থেকেই এআই ডিসাইড করে রেখেছিল। তুমি কোনো ফাইটই করনি, কারণ ফাইট করার দরকারই পড়েনি। এবার বলবে এআই তো তাহলে খারাপ কিছু করেনি, সে তো শুধু অপটিমাইজ করেছে। হ্যাঁ সেটা ঠিকই, কিন্তু এখানে একটা বড় প্রশ্ন উঠবে যে পৃথিবী এতটা এফিসিয়েন্টলি যখন চলবে, তখন কি আমরা স্বাধীনতা পুরো হারিয়ে ফেলবো, নাকি স্বাধীনতার মানেটাই পুরো চেঞ্জ হয়ে যাবে? আর আজকেও এই পয়েন্টে এসেই একটা কনসেপ্ট আছে, সেন্টিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার। শব্দটা হেভি শোনালেও কনসেপ্টটা একদম ফ্যামিলিয়ার, খুব সিম্পল। ধরো তোমার বাড়িতে এমন একটা ইনভার্টার আছে যে নিজে নিজেই ডিসিশন নিয়ে সেই অনুযায়ী কাজ করে, বিদ্যুৎ চলে গেলেও নিজেই অন হয়ে যায়, ভোল্টেজ বেশি হয়ে গেলে নিজেই সেটা প্রোটেক্ট করে, তুমি কিছুই করো না তবু সিস্টেম কাজ করে। এখন এই আইডিয়াটাকেই বড় করে ভাবো, পুরো শহরটা যদি এরম ভাবেই কাজ করতো তাহলে কেমন হতো? রাস্তা, বিদ্যুৎ, জল, স্কুল, হাসপাতাল সব মিলিয়ে একটা বিশাল সিস্টেম, যেটা শুধু রুল ফলো করে না, বরং সিচুয়েশন বুঝে সিদ্ধান্ত নেয়। আগে ইনফ্রাস্ট্রাকচার মানে ছিল ফিক্সড রুলস, সিগন্যাল লাল হবে 60 সেকেন্ডে, গ্রিন হবে 40 সেকেন্ডে, এইরকম, ভিড় থাকুক বা না থাকুক। কিন্তু সেন্টিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচারে সেটা হয় না। এখানে ট্রাফিক সিগন্যাল দেখে যে আজ কোন রাস্তায় অ্যাম্বুলেন্স আছে, কোথায় বৃষ্টি হচ্ছে, কোথায় মানুষ বেশি আটকে যাচ্ছে, তারপর সে নিজেই ডিসাইড করে যে কোথায় সিগন্যাল গ্রিন হওয়া উচিত। এদিক দিয়ে কোনো গাড়ি নেই তাই এদিকটা রেড করে দাও, যেদিক দিয়ে গাড়ি বেশি আসছে ওদিকটা আগে গ্রিন করো। মানে পুরো সিস্টেমটা ডাইনামিক হয়ে যাবে, স্ট্যাটিক থাকবে না আর। একইভাবে বিদ্যুৎ মানে ইলেকট্রিসিটি, আগে ব্ল্যাক আউট মানে ছিল ভাগ্য, এখন সিস্টেম নিজেই বুঝবে যে কোথায় ওভারলোড আসছে, কোথায় পাওয়ার ডাইভার্ট করা দরকার। মানুষকে আর গরমকালে অযথা ঘন্টার পর ঘন্টা কারেন্ট চলে যাওয়ার ফলে গরমে বসে মশা মারতে হবে না। সব থেকে বড় পার্থক্যটা কোথায় জানো? আগে সিস্টেম মানুষকে ফলো করতো, আর এখন মানুষ সিস্টেমের সাথে অ্যাডাপ্ট করে। আর এখানেই পুরো ইনফ্রাস্ট্রাকচারটা লাইফলেস থাকে না, সেটাও যেন জীবন্ত হয়ে ওঠে। এটাই হলো সেন্টিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার। কিন্তু এর পরিণাম কি হবে জানো? 1 নম্বর, যেহেতু এআই সবকিছু ডিজাইন করে দেবে, আমাদের চারপাশে সবকিছু এআই ডিসিশন নিয়ে নেবে, পুরো ইনফ্রাস্ট্রাকচার ওই অনুযায়ী চলবে, তাই প্রথমে তো সবকিছু ভালো মনে হবে আহ কি কমফোর্ট, কোনো স্ট্রেস নেই লাইফে, পুরো ফ্রি লাইফ। কিন্তু ভেবে দেখেছো মানুষের ব্রেন কতটা কমজোর হয়ে যাবে? কোনো ডিসিশন মেকিং পাওয়ারই বেঁচে থাকবে না মানুষের ব্রেনে। 2 নম্বর, আগে ভুল হলে আমরা বলতাম যে এই রুলটা খারাপ, এই অফিসারটা কোরাপ, আমরা ধর্মঘট করতাম, লড়াই করতাম। কিন্তু যখন এআই ডিসিশন নেবে তখন তুমি কাকে ধরবে? কোনো রুল ধরো ভাল লাগলো না বা কোনো কিছু ভুল হলো, তখন তুমি কোথায় যাবে? তুমি প্রশ্ন কাকে করবে? একটা অ্যালগোরিদমকে না একটা লজিক চেনকে? 3 নম্বর, এআই চায় এফিসিয়েন্সি, টাইম ওয়েস্ট একদমই করতে চায় না। ওই ইমোশন তো বোঝে কিন্তু সেটার গুরুত্ব দেয় না। তাহলে যেসব মানুষ স্লো লার্নার, ইমোশনালি অতটা স্ট্রং নয় বা সিস্টেমের বাইরে চিন্তা করে, তারা কি করবে? এআই কিন্তু কাউকে হেট করবে না, ঘৃণা করবে না, কিন্তু ইগনোর করতেই পারে। আর বলে দিই, ইগনোর করা কিন্তু অনেক সময় ঘৃণা করার থেকেও খতরনাক। 4 নম্বর, যখন স্কুল এআই ঠিক করবে, এআই যখন ঠিক করে দেবে যে কোন বাচ্চা কি নিয়ে পড়বে, এআই যখন কেরিয়ার পাথ সাজেস্ট করবে, তখন একটা প্রশ্ন উঠবে যে আমরা মানুষ হিসেবে সেফ হচ্ছি নাকি অপটিমাইজ হচ্ছি? কোনো স্বপ্ন থাকবে নাকি শুধু প্রবাবিলিটি থাকবে, ম্যাথস থাকবে, ডেটা থাকবে? আর এসব তো কিছুই না, যখন এআই এর সেন্স চলে আসবে, এজিআই মানে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, তখন যা হবে শুনলে তোমার গায়ে কাঁটা দেবে লিটারালি। একটা জিনিস ক্লিয়ার করে নি যে এই এজিআই মানে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, এটা হলো এমন এক ধরনের এআই যেটা আজকের নর্মাল চ্যাটবটের মতো নয়। এ মানুষের মতো সিদ্ধান্ত নিতে পারে, মানুষের মতো ভাবতে পারে। এটা আজকের চ্যাট জিপিটি বা সিরির মতো শুধু চ্যাটবট নয় যে শুধু প্রশ্নের উত্তর দিতে পারে বা তোমার সাথে চ্যাট করতে পারে বা কোনো জিনিস অ্যানালাইজ করে জাস্ট তোমাকে বলতে পারে, কোনো প্রবলেমের সাজেশন দিতে পারে, বরং এর যে কোনো কমপ্লেক্স সিচুয়েশনকে মানুষের মতো ভেবে মানুষের মতো ডিসিশন নিতে পারবে। এখানেই বলে দিই যে আমরা কিন্তু এই এজিআই এর দিকে খুব তাড়াতাড়ি এগোচ্ছি। একটা টেস্ট হয়েছিল, হিউম্যানিটিস লাস্ট টেস্ট,
যেটাই দেখা হতো যে কোনো এআই মডেল না মানুষের মতো কতটা ভাবতে পারে। সেখানে চ্যাট জিপিটি আর অন্য চ্যাটবটগুলো যেখানে 20 নিচে স্কোর করেছিল, সেখানে এলন মাস্কের গ্রক 4 মারে সোজা 43% স্কোর। মানে জাস্ট অ্যামেজিং। মানে এআই কিন্তু মানুষের মতো ভাবতে পারবে সেই দিন আর বেশি দূরে নেই। আর এই এজিআই আমাদের জীবনে এত স্মুথলি আসবে, এত স্মুথ ট্রানজিশন নিয়ে, যে আমরা লিটারালি বুঝতেই পারবো না যে কোন মুহূর্তে কন্ট্রোল হাত বদলে গেল। এখন একটা সত্যি কথা বলি, এই যে এজিআই বা এআই এইসবের বেনিফিটস কিন্তু প্রচুর থাকবে, বিশাল হবে বেনিফিটস, সেইটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। যেমন করাপশন কমে যাবে, ডিসিশন হবে ডেটা বেসড, ইমোশন বেসড নয়, ট্রাফিক অ্যাক্সিডেন্ট কমবে, এনার্জি ওয়েস্ট কমবে, হেলথ কেয়ার ফাস্টার, এডুকেশন আরো পার্সোনালাইজড, দূষণ কমবে। আর এটা হবে মানুষের ইতিহাসের সবচেয়ে এফিসিয়েন্ট সিস্টেম। গোটা ইতিহাসে এই প্রথমবার যে মানুষ এমন একটা ইন্টেলিজেন্স তৈরি করেছে যে সেটা মানুষকেই রিপ্লেস করে দিতে পারে, শরীর দিয়ে নয় বরং ব্রেন দিয়ে। আর এটাকেই বলে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। মানুষ হাজার হাজার বছর ধরে একটা জিনিসের জন্যই পরিচিত ছিল, ইন্টেলিজেন্স। আমরা ছিলাম সবচেয়ে বুদ্ধিমান প্রজাতি। আমরা টুলস বানিয়েছি, টুলস থেকে মেশিনস বানিয়েছি, মেশিনস থেকে সিস্টেমস বানিয়েছি। আর এখন সিস্টেমস বানাচ্ছে এমন এক ধরনের ইন্টেলিজেন্স যেটা আমাদেরই মতো ভাবতে পারে লিটারালি। কিন্তু না, এজিআই আমাদের ওপর রাগ করবে না, ও ক্ষমতাও চাইবে না। ও শুধু প্রশ্ন করবে যে এই ডিসিশনটা কি অ্যাকচুয়ালি ভালো ফল দিতে পারে, ভালো রেজাল্ট দিতে পারে। কিন্তু ভাবো, মানুষের জীবন কি শুধু রেজাল্টের হিসেব, শুধু কয়েকটা ডেটার যোগফল? ভুল করা, শেখা, দেরি করা, অপ্রয়োজনীয় ছোট ছোট স্বপ্ন দেখা, কারণ ছাড়াই ভালোবাসা, এগুলো কি ইনএফিসিয়েন্সি, বাগ, প্রোগ্রামের গ্লিচ, নাকি মানুষ হওয়ার অংশ? এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। এরপর আপনাদের নিয়ে যাব পুরাণের দুনিয়ায়। কখনো কি ভেবে দেখেছেন মডার্ন গ্রাফিক্স দিয়ে রামায়ণের সেই ধর্মযুদ্ধের ট্রেলার তৈরি করলে কেমন লাগবে? দেখুন কন্টেন্ট ক্রিয়েটর সুজয় সরকারের এক অসাধারণ উপস্থাপনা। এবার আরেকটা অজানা গল্প বলি। তবে এই গল্পের নায়কের কিন্তু এই সপ্তাহেই জন্মদিন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন একথা আমরা সকলেই জানি, কিন্তু 2022 সালে হঠাৎই আর এক বাঙালি সাহিত্যিকের নাম উঠে এলো জনসমক্ষে। তিনি 1971 সালে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। ওই বছরই মোট 137 জন সাহিত্যিক নোবেল পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন। তবে দুর্ভাগ্যজনকভাবে এই বাঙালি সাহিত্যিক সে বছরই মারা যান। আর যেহেতু কাউকে মরণোত্তর নোবেল দেওয়া হয় না, তাই সেই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে বাদ পড়ে যায় ওই বাঙালি সাহিত্যিকের নাম। আন্দাজ করতে পারছেন কে এই বাঙালি সাহিত্যিক? আচ্ছা, বলে দিচ্ছি। তিনি আর কেউ নন, হাঁসুলি বাঁকের উপকথা, গণদেবতা, সপ্তপদী এবং আরোগ্য নিকেতনের স্রষ্টা শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 1898 সালের 23শে জুলাই পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর গ্রামে এক জমিদার বংশে জন্মগ্রহণ করেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ছেলেবেলায় বাবাকে হারিয়ে মা এবং পিসিমার আদর যত্নে বড় হয়ে ওঠেন তারাশঙ্কর বাবু।
কিশোর বয়স থেকেই স্বাধীনতা সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তারাশঙ্কর বাবু। আইন অমান্য আন্দোলনে যোগদান করে 1 বছর জেলও কেটেছিলেন তিনি। কারাবাস থেকে মুক্তির পর কয়েক বছর গ্রামে কাটিয়ে 1940 সালে তিনি কলকাতার স্থায়ী বাসিন্দা হন। ততদিনে অবশ্য চৈতালি ঘূর্ণি, রায়কমল, ধাত্রী দেবতা এবং কালিন্দির মতো একটার পর একটা উপন্যাস লিখে ফেলেছেন তিনি। তবে কলকাতায় আসার ঠিক 3 বছর পরেই তারাশঙ্কর বাবুর কলম থেকে জন্ম নেয় গণদেবতা। আর তার 8 বছর পর 1951 সালে প্রকাশিত হয় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালোজয়ী উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। নিজের 40 বছরের সাহিত্য জীবনে মোট 63খানা উপন্যাস, 53টা ছোট গল্প সংকলন, 4টে স্মৃতিকথা, 4টে প্রবন্ধ সংকলন, 2টো ভ্রমণ কাহিনী, একটা কাব্যগ্রন্থ এবং একটা প্রহসন রচনা করেছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 1962 সালে পদ্মশ্রী এবং 1968 সালে পদ্মভূষণ সম্মানেও ভূষিত হয়েছিলেন তিনি। সাহিত্যে এই সুবিশাল আধিপত্যের জন্যই 1971 সালে নোবেল পুরস্কারে মনোনীত হন তিনি। কিন্তু যেহেতু তিনি সে বছরই 14 সেপ্টেম্বর তারিখে মারা যান, তাই শেষ পর্যন্ত 1971 সালে নোবেল পুরস্কারে সম্মানিত হন বিশ্ব কবিতার বরপুত্র পাবলো নেরুদা। এবার নোবেল কমিটির নিয়ম অনুযায়ী যেহেতু কোনো বিভাগে নোবেল মনোনীতদের নাম পরবর্তী 50 বছর অবধি প্রকাশ করা হয় না, তাই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নের কথা সারা বিশ্ব জানতে পারে 2022 সাল নাগাদ। 1971 সালে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যদি নোবেল জিততেন, তাহলে ভারতীয় সাহিত্যে দ্বিতীয় নোবেলটা উঠত এক বাঙালির হাতেই। এইবার একটু পুরাণ নিয়ে কথা বলবো। আপনারা জগন্নাথ দেবকে দর্শন করতে নিশ্চয়ই পুরীতে গিয়েছেন, কিন্তু জানেন কি পুরাণ মতে জগন্নাথ দেবের সৃষ্টি কোথা থেকে? আর আমাদের মা কালীর মূর্তির সাথেই বা তার সাদৃশ্য কোথায়? সেই সব নিয়েই কথা বলবে কন্টেন্ট ক্রিয়েটর মিঠুন অধিকারী। নমস্কার, আমি মিঠুন। আজ কথা হবে পুরীর জগন্নাথ দেবের রহস্য নিয়ে। জগন্নাথ দেবের মূর্তি যদি একটু ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন তাকে নোলক পরিয়ে রাখা হয় আর তার অঙ্গে চড়ানো হয় শাড়ি। আর এই রূপের সাথেই বাংলার এক দেবীর রূপের মিল পাওয়া যায়, যার রূপ উগ্রচণ্ডা, চোখ দুটো দুদিকে প্রসারিত, জিভ বুক অবধি নেমে এসেছে। আর ইনিই হলেন কালীঘাটের দক্ষিণা কালী। এমনকি কালীঘাটে যখন মায়ের পুজো করা হয়, তখন সেই মন্ত্রেও জগন্নাথ দেবের উল্লেখ পাওয়া যায়। মন্ত্রে মাকে বলা হয়েছে, উগ্র তারা শূলপাণি, সুভদ্রা ভুবনেশ্বরী, নীলাদ্রৌন্ত জগন্নাথ সাক্ষাৎ দক্ষিণা কালিকা। এমনকি শুধুমাত্র কালীঘাটের মা কালী নয়, পুরীর প্রায় সব কালী মন্দিরের মূর্তিতেই জগন্নাথ দেবের ছায়া দেখতে পাওয়া যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, পুরীর এই রথযাত্রায় কি আদি রথযাত্রা, নাকি তার আগেও ভারতে রথযাত্রার কোনো উল্লেখ রয়েছে? সহস্র বছর আগে এই দেশেই সৃষ্টি হয়েছিল পৃথিবীর আদিমতম সাহিত্য ঋগ্বেদ। এই বেদেও রথযাত্রার কথা পাওয়া যায়, তবে তা জগন্নাথকে কেন্দ্র করে নয়, কারণ তখনও ভারতের সংস্কৃতিতে জগন্নাথ দেবের আবির্ভাব ঘটেনি। বেদে আমরা বিষ্ণু এবং সূর্যের রথের কথা পাই, আবার কঠোপনিষদে রামায়ণ মহাভারতের রথের উল্লেখ পাওয়া যায়। রাবণ পুষ্পক রথে করে সীতাকে হরণ করেছিলেন। আবার মহাভারতের যুদ্ধে রথ ছিল একটি অন্যতম বাহন, যেখানে অর্জুনের রথের সারথি ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তবে রথের ব্যবহার থাকলেও এই সময় রথযাত্রার কোনো উল্লেখ পাওয়া যায় না। হরিভক্তি বিলাস, যা 1541 থেকে 1546 সালের মধ্যে রচিত হয়েছিল, সেখানেও উত্থান একাদশীতে শ্রীহরির রথযাত্রার কথা পাওয়া যায়। তবে রথযাত্রার প্রচলন কিন্তু শুধুমাত্র হিন্দু ধর্মেই ছিল না। ভারতের একটা প্রাচীনতম ধর্ম হল জৈন ধর্ম। সেই ধর্মের ইতিহাসে জানা যায়, জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথকে নিয়েও রথযাত্রা হয়েছিল। আবার বৌদ্ধ ধর্মেও রথযাত্রার উল্লেখ পাওয়া যায়। বলা হয়, বৌদ্ধদেবের মৃত্যুর পর তার দাঁত ভক্তরা রথে করে একটি শোভাযাত্রা বের করত, যার নাম ছিল দন্তযাত্রা। ডক্টর জয়দেব মুখোপাধ্যায়, যিনি দারুব্রহ্ম রহস্য লিখেছিলেন, তার মতে বৌদ্ধদেবকে কেন্দ্র করে যে রথযাত্রা হতো, তার সাথে আজকের জগন্নাথ দেবের রথযাত্রার হুবহু মিল পাওয়া যায়। এমনকি পুরীর জগন্নাথ দেবের 3 মূর্তি, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এবং বৌদ্ধ ধর্মের 3 মূর্তি, বুদ্ধ, ধর্ম, সংঘ, এদের মধ্যে অনেক মিল পাওয়া যায়। বিখ্যাত পরিব্রাজক ফাহিয়েন বলেছিলেন, তিনি পাটলিপুত্রে যে রথযাত্রা দেখেছিলেন তা হয়েছিল বুদ্ধের জন্মতিথিতে। আবার একজন ঐতিহাসিক হান্টার ফার্গুনাস বলেন, আজকের পুরীর জগন্নাথ ধামের প্রাচীন নাম ছিল দন্তপুর। এবার আরও একটি ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে বলি। হিন্দু ধর্মে যতগুলো দেবালয় রয়েছে, তার কোনোটিরই প্রবেশ পথ পূর্ব দিকে নয়,
অথচ বৌদ্ধ সংঘের ক্ষেত্রে প্রত্যেকটি প্রবেশপথই পূর্ব দিকে। এমনকি জগন্নাথ দেবের মন্দিরের আকৃতির সাথে প্রাচীন বৌদ্ধ স্থাপত্যে অনেক মিল পাওয়া যায়। জগন্নাথ দেব কিন্তু তার মন্দিরে শুধুমাত্র জগন্নাথ রূপেই পূজিত হন না, তিনি কখনো বুদ্ধ রূপে, কখনো জিনাসন রূপেও পূজিত হন। শুধু তাই নয়, জগন্নাথ যখন রত্নবেদিতে অবস্থান করেন তখন তার পুজো করা হয় নারায়ণ বা বিষ্ণু রূপে। আবার যখন স্নান যাত্রা হয় তখন তার পুজো করা হয় গণেশ রূপে। আবার কখনো তিনি হয়ে ওঠেন রুদ্র বা শিব। এমনকি শুধুমাত্র পুরুষ অঙ্গ নয়, তিনি মাঝে মাঝে নারী অঙ্গেও পূজিত হন। একাদশীতে জগন্নাথ পূজিত হন স্বয়ং মা দুর্গার রূপে। এমনকি তিনি নরসিংহ দেব রূপেও পুজো পেয়ে থাকেন। প্রতি বছর যখন জগন্নাথ দেবের রথযাত্রা বের হয় তখন একটি মুসলিম ব্যক্তির কবরের সামনে তার রথ এসে থেমে দাঁড়ায়। আর এর পেছনেও রয়েছে ভক্ত এবং ভগবানের এক অসাধারণ কাহিনী। হিন্দু মা এবং মুসলিম সেনাপতির ঔরসে জন্মগ্রহণ করেছিলেন শালবেগ। তিনি রাজার সেনাবাহিনীতে চাকরি করতেন। একবার গুরুতর আহত হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তার প্রাণ সংশয় দেখা দেয়। শালবেগের মা তখন তাকে পরামর্শ দেন জগন্নাথ দেবের আরাধনা করতে। শালবেগ মন প্রাণ দিয়ে জগন্নাথ দেবের আরাধনা করেন, আর এতে তিনি তার নতুন জীবন ফিরে পান। সে সময় শালবেগ ঠিক করেন তিনি জগন্নাথ দেবের দর্শন করবেন। কিন্তু শালবেগ যখন মন্দিরে যান তখন তিনি জানতে পারেন এই মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ। তিনি মনের দুঃখে বাড়ি ফিরে যান। লোকমুখে তিনি জানতে পারেন রথযাত্রার দিন জগন্নাথ দেব সবার সামনে বের হন। তখন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তার দর্শন লাভ করতে পারে। তাই রথযাত্রার দিন জগন্নাথ দেবের দর্শন পাওয়ার আশায় তিনি পায়ে হেঁটে পুরীর দিকে আসতে থাকেন। কিন্তু এবারে তার শরীর বাদ সাধে, তিনি পথেই অসুস্থ হয়ে পড়েন। শালবেগ মনে মনে ভাবেন এবারও বুঝি আর জগন্নাথ দর্শন হলো না। কিন্তু প্রভু ভক্তদের ডাক কখনো ফেরান না। শালবেগ যেখানে অসুস্থ হয়ে পড়েছিল সেখান থেকে জগন্নাথ দেবের রথ যখন যাচ্ছিল হঠাৎই তা দাঁড়িয়ে যায়। হাজারো টানাটানি করার পরেও সেই রথ এক চুলো এগোয় না। ইতিমধ্যে খানিকটা সুস্থ হয়ে শালবেগ যখন বাইরে আসেন তিনি দেখতে পান তার ঘরের সামনেই দাঁড়িয়ে রয়েছে জগন্নাথ দেবের রথ। আর এরপরেই চাকা আপনা আপনি গড়াতে শুরু করে। ধর্ম বিধর্মের গণ্ডি পেরিয়ে সত্যি হয়ে ওঠে এক ভক্ত এবং তার ভক্তির কাহিনী। এই কারণে আজও জগন্নাথ দেবের রথ শালবেগের সমাধির সামনে অল্প সময়ের জন্য দাঁড় করানো হয়। তো এই ছিল পুরীর জগন্নাথ দেবের কিছু অজানা তথ্য, অজানা ইতিহাস। কেমন লাগলো আজকের ভিডিও? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ যখন ভারতবর্ষের বিভিন্ন গর্বের ইতিহাস নিয়ে কথা হচ্ছেই, তাহলে আরও একটা ছোট্ট ট্রিভিয়া দিই। গত 20শে জুলাই সারা পৃথিবী জুড়ে পালিত হলো ওয়ার্ল্ড চেস ডে। কিন্তু কেন 20শে জুলাই? আসলে 1924 সালে 20শে জুলাই তারিখেই প্যারিসের মাটিতে প্রতিষ্ঠিত হয়েছিল আন্তর্জাতিক দাবা ফেডারেশন বা ফাইড। তবে এই আন্তর্জাতিক দাবা ফেডারেশন ইউরোপের মাটিতে প্রতিষ্ঠিত হলেও দাবার উৎপত্তি কিন্তু ভারতবর্ষের মাটিতেই। গুপ্ত সাম্রাজ্যে এই দাবাকে বলা হতো চতুরঙ্গ, কারণ তখন এই খেলায় হাতি, ঘোড়া, রথ এবং পদাতিক সৈন্য এই 4টে অংশ ছিল, যারা বিভিন্ন দিকে গমন করতে পারত। এই 4 থেকে এসেছে চতু এবং দিক থেকে এসেছে অঙ্গ, আর এই দুইয়ে মিলেই তৈরি হয়েছিল চতুরঙ্গ। এবার সেই সময় পারস্যের সঙ্গে ভারতবর্ষের ব্যবসায়িক সম্পর্ক ছিল বেশ জমজমাট, আর পারস্যের বণিকরা এই চতুরঙ্গ খেলাটা দেখে ভীষণ পছন্দ করে ফেলেন। তারা নিজেদের উৎসাহেই খেলাটা শিখে ফেলেন, আর তার জেরেই ভারতবর্ষের এই খেলা জনপ্রিয় হয়ে ওঠে প্রাচীন ইরানে। ইরানে পৌঁছে চতুরঙ্গ নামটা বদলে হয়ে ওঠে শতরঞ্জ, আর এই শতরঞ্জই ধীরে ধীরে ঢুকে পড়ে দক্ষিণ ইউরোপে। সেখান থেকেই গোটা ইউরোপে ছড়িয়ে পড়ে এই খেলা। আচ্ছা, খেলার কথা যখন হচ্ছে তখন সদ্য সমাপ্ত হওয়া বিশ্বকাপের কথা তো না বললেই নয়। গত 1.5 মাসে হাড্ডাহাড্ডি লড়াই শেষে এবারের বিশ্বকাপ ট্রফিটা অবশেষে জিতে নিল স্পেন। Pedro Porro, Williams, Dorantes! Thundering for Spain! 2026, the champions of the world are Spain! দলের প্রত্যেক খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফকে আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। কিন্তু এই বিশ্বকাপ ট্রফি নিয়ে একটা বেশ রোমাঞ্চকর গল্প আছে। আপনারা জানলে অবাক হবেন, এই বিশ্বকাপ ট্রফিটি একবার নয়, মোট 2বার চুরি হয়ে গেছিল। কিন্তু কিভাবে? আজ সেটাই বলবো আপনাদের। সালটা 1966। বিশ্বকাপ ট্রফির নাম তখন জুয়েলারি মেকআপ। সেই বছর বিশ্বকাপের আয়োজক দেশ ছিল ইংল্যান্ড। টুর্নামেন্ট শুরুর কয়েকদিন আগে লন্ডনের ওয়েস্টমিনস্টার সেন্ট্রাল হলে একটা ডাক টিকিট প্রদর্শনীর অংশ হিসেবে বিশ্বকাপের জুয়েলারি মে ট্রফিটাও জনসাধারণের জন্য প্রদর্শনী করা হচ্ছিল। দুপুরের দিকে নিরাপত্তারক্ষীদের সামান্য অসতর্কতার সুযোগ নিয়ে কাচের প্রদর্শনী বাক্স ভেঙে ট্রফিটা নিয়ে পালিয়ে গেল এক চোর।
ঘটনাটা প্রকাশ্যে আসতেই গোটা ইংল্যান্ডে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হলো। চোর পরে ট্রফিটা ফিরিয়ে দেওয়ার বিনিময়ে টাকা দাবি করলো, একটা চিঠিও পাঠালো। স্কটল্যান্ড ইয়ার্ড তদন্তে নেমে এডওয়ার্ড বেটলি নামের এক প্রাক্তন সেনাকে গ্রেফতার করলো, কিন্তু তার কাছ থেকে ট্রফির হদিশ পাওয়া গেল না। অবশেষে 7 দিন পরে দক্ষিণ লন্ডনের পিকলস নামক একটা পোষ্য কুকুর ঝোপের মধ্যে খবরের কাগজে মোড়ানো একটা প্যাকেট খুঁজে পেল। প্যাকেটটা খুলে পিকলসের মালিক ডেভিড করবেট দেখলেন চুরি হয়ে যাওয়া জুয়েলারি মে ট্রফিটা সেটার মধ্যেই রয়েছে। এই ঘটনার পরে পিকলস রাতারাতি জাতীয় নায়ক হয়ে উঠল। তাকে বিশেষ পুরস্কার দেওয়া হলো, ডেভিড করবেটকেও আর্থিক পুরস্কার দেওয়া হলো। আর সেই বছরই প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ল ইংল্যান্ড। দ্বিতীয় চুরিটা হলো 1983 সালে। সেই সময় নিয়ম ছিল কোনো দল 3 বার বিশ্বকাপ জিতলে জুয়েলারি মে ট্রফিটা তাদের দিয়ে দেওয়া হবে। সেই হিসেবে 1970 সালে ব্রাজিল ওই জুয়েলারি মে ট্রফিটা জিতে সেটা নিজেদের কাছেই রেখে দেয়। রিও ডি জেনেরোতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তরে একটা বুলেট প্রুফ কাঁচের বাক্সে রাখা ছিল সেই ট্রফি, কিন্তু কাঁচ বুলেট প্রুফ হলেও তার চারপাশে থাকা কাঠটা ছিল খুবই নিম্নমানের। আর সের্জিও পেরালতা নামের এক ব্যাংকার সেটা লক্ষ্য করা মাত্রই তিনি এক প্রাক্তন পুলিশ কর্তা আর একজন ডেকোরেটরকে নিয়োগ করে বসলেন ট্রফিটা চুরি করার জন্য। 1983 সালের 19শে ডিসেম্বর গভীর রাতে ট্রফিটা চুরি হয়ে গেল। পুলিশ পরবর্তী সময় কালপ্রিটদের ধরলেও হুয়ান কার্লোস হার্নান্দেজ নামের এক সোনার ব্যবসায়ী ততক্ষণে সেই ট্রফিটা গলিয়ে সেটা থেকে সোনা বের করে ফেলেছিলেন। পুলিশ পরবর্তী সময় তাঁকেও গ্রেপ্তার করে। এক্ষেত্রে দোষীদের শাস্তি হলেও আসল জুয়েলারি মে ট্রফিটা চিরজীবনের মতো নিশ্চিহ্ন হয়ে যায়। এখন যে বিশ্বকাপ ট্রফিটা চ্যাম্পিয়নদের হাতে তুলে দেওয়া হয় সেটা কিন্তু আসল নয়। 1974 সালে যখন এই ট্রফিটা তৈরি করা হচ্ছিল তখন একই ছাঁচে আর একটা রেপ্লিকা ট্রফিও বানানো হয়েছিল, আর সেই রেপ্লিকা ট্রফিটাই বিজয়ী দলের হাতে তুলে দেওয়া হয় সেলিব্রেশনের জন্য। আসল ট্রফিটা সুইজারল্যান্ডে ফিফার সদর দপ্তরে হাই সিকিউরিটিতে সযত্নে রাখা রয়েছে। এইবার বলুন কেমন লাগলো আমাদের আজকের এপিসোড? একের পর এক অজানা তথ্য জেনে আপনাদের ভালো লাগছে তো? এই অনুষ্ঠানের বিষয়ে নিজেদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু। আবার দেখা হবে আগামী সপ্তাহে। ততক্ষণ কমেন্ট বক্সে জানান আপনাদের মতামত। আর আপনিও যদি কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে আপনার কন্টেন্ট কিন্তু পাঠিয়ে দিন এই মেইল আইডিতে ddbanglasocialmedia@gmail.com-এ। ফিরে আসছি, নমস্কার।